বাংলাদেশে ইউনূসের পদত্যাগ নিশ্চিত। বাংলাদেশের সেনার উচ্চ পর্যায়ের বৈঠক, বাংলাদেশের সেনা প্রধানের নেতৃত্বে টান বৈঠক হয়েছে বলে সূত্র। ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ার ইচ্ছা জাতীয় নাগরিক পার্টির হাসনাত। এদিকে এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তাল হয়। হাসনাতের বক্তব্যকে ঘিরে ডক্টর ইউনূসও পড়েন মহাবিপদে। হঠাৎ সেনাপ্রধান সবকিছু গুড়িয়ে দেন, মুহূর্তেই ক্ষমতার পালাবদল করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার দলবল এখন অনেকটা ব্যাকফুটে। এর অন্যতম কারণ হাসনাত আব্দুল্লাহ, যিনি সদ্য ঘটিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। হঠাৎ করেই সেনাপ্রধানের কিছু নতুন কার্যক্রম জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং এগুলো ব্যাখ্যা দাবি করা হচ্ছে যে কি ঘটছে, তিনি এইগুলো কাজ, এইসব নজিরবিহীন কাজ তিনি কেন করছেন, অতীতে তো এটা করেনি, হঠাৎ করেই কেন নড়ে চড়ে বসেছেন। তারা এক একজন জীবন্ত লাশ মুজিব শেখের পরিবারের সাথে কোনোভাবে যুক্ত। ওই পুরুষগুলো একটা জীবন্ত লাশ। আমার মনে হচ্ছে যে একটা কিছু হতে চলেছে বাংলাদেশে, এবং আমরা প্রত্যেকে জানি ইউনূস কাল ভোর রাত্রিরে চায়না যাবে। কি ঘটতে চলেছে আমরা কেউ বলতে পারবো না, কারণ এইভাবে মুভমেন্ট তো নর্মাল সিচুয়েশন হয় না। তো নিশ্চিতভাবে একটা কোনো ঘটনার প্রভাব বাড়ছে, সেই দিকে আমরা এগিয়ে দিচ্ছি। আমাদের সময়ের অপেক্ষায় আমাদের দেখতে হবে এটা কি। বাংলাদেশ এখন খুব ক্রাইসিস মোমেন্টে আছে। অত এই ক্রাইসিস খুব খাদ্যদ্রব্যের ক্রাইসিস না, এই ক্রাইসিসটা হচ্ছে নিরাপত্তা। এই মুহূর্তে এই যে 8 মাস সময় ধরে রাষ্ট্র পরিচালনা করছে, কতবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টার্ব করার জন্য, ক্ষতি করার জন্য, রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকার যে পরিকল্পনাগুলা বারবার এঁটেছে, সেই পরিকল্পনাগুলা নস্যাৎ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেলিজেন্সির মাধ্যমে। বাংলাদেশে যে কোনো সময় জারি হতে পারে জরুরি অবস্থা, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবনে রীতিমতো উত্তপ্ত বাক বিনিময় চলছে সেনাকর্তাদের সাথে ডক্টর ইউনূস। হ্যাঁ, দেশের মধ্যে জরুরি অবস্থা জারি হচ্ছে। অন্যদিকে সেনা প্রধানের বিভিন্ন পদক্ষেপে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস সবাই আতঙ্কে রয়েছেন যে কি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এবং কি হবে সেনাবাহিনীর অ্যাকশনে। গাইজ, আপনারা জানেন তাদের মধ্যে একটা মিটিং হয়েছে এবং এই মিটিংটিতেই চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয়। অন্যদিকে আমাদের দেশের নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু অনেক কথা বলতেছে বর্তমান দেশকে নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। দর্শক শ্রোতা, দেশের এই অস্থিতিশীল পরিবেশ কেন হচ্ছে এবং এইসবের পিছনে কে রয়েছে এবং এইসব বিষয়ের সমাধান সর্বশেষ কোন জায়গায় গিয়ে হয়, সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। এই বিষয়গুলো নিয়ে অনেক নিউজ আপনাদের জন্য রেডি করেছি, এইখানে আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন যে সর্বশেষ ডক্টর ইউনূস, সার্জিস হাসনাত এবং সবার কি হয়, সেনাপ্রধান কি বলেন এবং দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ার ইচ্ছা আপনার এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম যিনি একজন সমন্বয়ক আছেন হাসনাত। আবার কেউ কেউ বলছেন পুরো দলটাই তারা কি বলা হয় যে ডক্টর ইউনূসের মাথায় লবণ রেখে তারা আরামসে বড়ই খাইতে চায়। এখন কেন? প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে ডক্টর ইউনূস একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কোন রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এরপরে আমরা দেখলাম যে বিষয়টা নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করলেন, নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের বক্তব্যের তীব্র নিন্দা জানালেন, আর এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নানান ধরনের আলটিমেটাম মার্কেটে আসছে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি কার? জাতীয় নাগরিক পার্টির। ফরজ এর উপরে কোনো শব্দ নাই। কারণ কখনো বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন করলে সবচেয়ে বেশি সাফারার যে ক্যারেক্টারগুলো হবে এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, তাদের সমন্বয়করা। বিএনপি যা ক্ষতি হওয়ার গত 17 বছর হয়েছে, জামাতের যা হবার হয়েছে, ডক্টর ইউনূসের টাকা পয়সার ইস্যু আছে যেটা অনেকাংশে সঠিক আবার অনেকাংশে সঠিক না, এটা আলাদা। কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়করা আছে, যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় তারা জুলাই আন্দোলনে তারা তাদের আরেকটা অবস্থান নিলেন, এরপর সরকার পতন হলো, সর্বোচ্চ লেভেলে তাদের যে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে অধিকাংশ জনগণের একটা চাওয়া যেটা বা সরকারও মনে করছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা হত্যা, গুম, মানে বিভিন্ন অপরাধে জড়িত, এদের বিচার হওয়া জরুরি। বিএনপিও যা মনে করে, বাট জাতীয় নাগরিক পার্টি মনে করে না, আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না। কেন? কারণ জানে যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে খেলাটা কি হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে গত 8 আগস্টের পর হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা রিট করছিলেন। রিটটা করার পরে হঠাৎ করে ঠিক 24 ঘন্টার মাথায়
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার দলবল এখন অনেকটা ব্যাকফুটে। এর অন্যতম কারণ হাসনাত আব্দুল্লাহ, যিনি সদ্য ঘটিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। দুদিন আগে যিনি একটি ফেসবুক পোস্টে বোমা ফাটিয়েছিলেন। তার অভিযোগ ছিল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে তৎপর সেনাবাহিনী। তাকে এবং তার দুই সঙ্গীকে ঢাকা ক্যান্টনমেন্টে ডেকে একটা প্রস্তাব দেওয়া হয় সেনাবাহিনীর তরফে। হাসনাতের কথায় রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ সংশোধিত রূপে নতুন নেতৃত্বে ফিরবে আওয়ামী লীগ, যা তাদের মেনে নিতে হবে। মুদ্রা কথা হলো, হাসনাত বোঝাতে চেয়েছিলেন সেনাবাহিনী তাদের চাপ দিয়েছিল, কিন্তু তারা মেনে নেননি। যদিও তিনি ফেসবুক পোস্ট করেন 21শে মার্চ, আর তাদের ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল গত 11ই মার্চ। ফলে প্রশ্ন ওঠে, এতদিন পর কেন এমন অভিযোগ তুললেন হাসনাত? বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এমনতর ফেসবুকে পোস্ট করেছেন এই ছাত্র নেতা। তারা এমনও মনে করছেন অনেকটাই কাঁচা কাজ করে ফেলেছেন হাসনাত, যা সেনাবাহিনীও বলছে। রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর সদর থেকে একটি সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে জানানো হয়, ফেসবুকে ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ বক্তব্যটি হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। যদিও সেনাবাহিনীর তরফে এমন কথা বলার পরও দেখা যাচ্ছে বিষয়টি মোটেই হালকাভাবে নেওয়া হয়নি। রবিবার সকাল থেকেই ঢাকা শহরে সেনাবাহিনীর তুমুল তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, ঢাকা ক্যান্টনমেন্টের দফায় দফায় বৈঠক হচ্ছে। সোমবার সকালে বাংলাদেশের সমস্ত সেনা কর্তাদের তলব করা হয়েছিল সামরিক পোশাকে সজ্জিত হয়ে। তিন বাহিনীর প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। দিনভর চলেছে এই বৈঠক। আরো একটি বিষয় সামনে এসেছে, সেনাবাহিনীর তরফে বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ যেন সামরিক শাসন বা ইমার্জেন্সির দিকে এগোচ্ছে। এখানে আসল প্রশ্ন হলো, ছাত্র নেতারা আচমকা কি মতলবে সেনাবাহিনীর উপর আঘাত হানলেন? ওয়াকিবহাল মহলের মতে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত বছরের 5ই আগস্টের পর থেকেই এমন পরিস্থিতি চলছে ভিতরে ভিতরে। শেখ হাসিনার পতন এবং দেশত্যাগের পর তাদের টার্গেট ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কারণ তিনি প্রধানমন্ত্রী হাসিনাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন সেনা বিমানে। হাসিনা বিরোধী চক্রান্তকারী শক্তিগুলির উদ্দেশ্য ছিল তাকে গণভবনের সামনে প্রকাশ্যে হেনস্থা করা বা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, কিন্তু সেনা প্রধানের তৎপরতায় তা হয়নি। সেই রাগ তারা দীর্ঘদিন পুষে রেখেছেন এবং সুযোগ পেলেই ছবল মারার চেষ্টা করছে। পাশাপাশি তাদের টার্গেট ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাকেও বহুবার হেনস্থা করা হয়েছে, কিন্তু দুজনেই নিজের অবস্থানে অনড় রয়েছেন। এবার সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ বা ক্রু করে ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তারের ছক কষা হয়েছিল, কিন্তু সেটাও ভারতের সৌজন্যে করা যায়নি। উল্টে সেনাপ্রধান বাহিনীর পূর্ণ কমান্ড নিজের হাতে নিয়ে নেন, কয়েকজনকে নজরবন্দি করে এবং সেই কারণেই সেনাপ্রধানের বিরোধিতা করতে চেয়ে এই ধরনের কুরুচিকর পোস্ট করে বলেন হাসনাত আব্দুল্লাহ। তবে সেনাবাহিনী তৎপরতা শুরু করতেই হাওয়া বেরিয়ে যায় ছাত্র নেতাদের। সেই সঙ্গে তাদের যারা উস্কানি দিয়েছিল তারাও এখন গর্তে ঢুকে গিয়েছে ভয়ে। সেনাপ্রধানের কিছু নতুন কার্যক্রম জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং এগুলো ব্যাখ্যা দাবি করা হচ্ছে যে কি ঘটছে, তিনি এইগুলো কাজ, এইসব নজিরবিহীন কাজ তিনি কেন করছেন? অতীতে তো এটা করেনি, হঠাৎ করে কেন নড়ে চড়ে বসেছেন? কয়েকটা দিক আছে। দর্শক, এর আগে আপনারা দেখেছেন সেনাপ্রধান জুলাই যোদ্ধাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে এবং জুলাই যোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসার কথা জানিয়ে দিয়েছেন বক্তব্যে। এরপরে এখন আবার আমরা দেখছি শহীদ আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান এবং তার ছবি তুলে সেটা প্রচার করছেন। এছাড়া কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে এই জুলাই যোদ্ধাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন, মানে এটা কিন্তু আগে হয়নি। এবং বিশিষ্ট জনদেরকে ডেকে সেনাপ্রধান ইফতার করান। এই জিনিসটার একটা ভালো দিকও আছে, একটা দিক কিন্তু অলরেডি বিশ্লেষণ করেছি যে না, তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি এখন জুলাইয়ের প্রতি তার কমিটমেন্ট দেখানোর চেষ্টা করছেন। এটা ভালো, এরকম হলে ভালো। কিন্তু এর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্বৈরশাসক, মিলিটারি স্বৈরশাসক, তিনি ক্ষমতা নেওয়ার আগে বা ক্ষমতা নেওয়ার ইমিডিয়েট পর ইমেজ বিল্ডিং করতেন। পৃথিবীর সব স্বৈরশাসক কিন্তু ইমেজ বিল্ডিং করার চেষ্টা করেন। ইমেজ বিল্ডিং করেই তিনি টিকে থাকতে চান যে না, এই যে দেখো এই লোকটা কত মহান, এই যে মানুষের পক্ষে দাঁড়ায়, জুলাই যোদ্ধাদের এভাবে মূল্যায়ন করে, সেই আইকনিক ফিগার আবু সাইদের পরিবারকে টাকা দেয়, তাদের কাছে যায়, জড়িয়ে ধরে, মানুষের সাথে মেশে। আগের সেনাপ্রধানরা তো এরকম করতো না, ক্যান্টনমেন্টে তো কেউ যেতেই পারতো না। কিন্তু না, এখন তিনি ফেসবুক পোস্ট দেন এবং বিশিষ্টজনদেরকে ডাকেন,
সেই বিশিষ্টজন কারা তার ছবি আবার আমরা দেখি না। মানে এটা কিন্তু একজন ইমেজ বিল্ডিং। এই ইমেজ বিল্ডিং এটার একটা দিক হচ্ছে যে সম্ভাব্য স্বৈরশাসক হয়ে ওঠার একটা চিন্তা, এটা আমরা বিশ্লেষণ করছি। আমরা এখনো পজিটিভ চিন্তা করি যে না, সেনাপ্রধান সঠিক লাইনে আছেন, তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন, রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা তার নেই কিংবা থাকবে না। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু এইভাবে রিড করতে হবে। তা আমরা এই যে ক্রিটিক্যালি বিষয়গুলো দেখছি, এতেই আশা করি পরিস্থিতি শান্ত থাকবে, কোনো অঘটন ঘটবে না। তো দর্শক, এই কাজগুলো নতুন নতুন যে এই কার্যক্রম, এগুলোর দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে যে তিনি ঠিক হয়েছেন, ভালো, কিছুটা সমালোচনার মুখে পজিটিভ ইমেজ দাঁড় করানোর চেষ্টা করছেন। আর একটা হচ্ছে যে এই ইমেজ বিল্ডিং করে সম্ভাব্য স্বৈরশাসক হওয়ার একটা খায়েশ জেগেছে। তা আমরা প্রথমটার উপর আস্থা রাখি, দ্বিতীয়টা যেন না হয়। অবশ্য 24 তারিখ সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে বক্তব্য ঠিক আছে। জেনারেল ওয়াকার, তাহলে আপনারা আমাকে বলতে পারেন তাহলে জেনারেল ওয়াকার হি ওয়াজ নট পার্ট অফ দ্যাট ইন্ডিয়ান ন্যারেটিভ। নো, ইট ওয়াজ। জেনারেল ওয়াকার তার সমগ্র আর্মি জীবনটাকে উৎসর্গ করেছে মুজিব শেখ পরিবারের কল্যাণের জন্য। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা আমি বলি, এই অভিশপ্ত পরিবার মিন্স মুজিব শেখের পরিবার, এই অভিশপ্ত পরিবারের কোন মেয়েকে বিয়ে করেছে, আপনারা ওই মেয়ের সংসারের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন এবং তাদের স্বামীর দিকে তাকিয়ে দেখেন, তারা এক একজন জীবন্ত লাশ। মুজিব শেখের পরিবারের সাথে কোনোভাবে যুক্ত এমন পরিবারের মেয়েকে যারা বিয়ে করেছে, ওই পুরুষগুলো একটা জীবন্ত লাশ। তারা তার জীবন্ত লাশ হয়ে হেঁটে বেড়াচ্ছে, বয়ে বেড়াচ্ছে। তাদের মাথায় ক্যান্সার ঢুকিয়ে দেওয়া হয় বিছানায় ঘুমোতে গেলে, সকালে ঘুম থেকে উঠলে, যেভাবে করবে। জেনারেল ওয়াকার তার ঘরে বসে আছে একটা ক্যান্সার। তো জেনারেল ওয়াকার সারা জীবন উৎসর্গ করেছে মুজিব শেখের পরিবারের কল্যাণের জন্য। এখন মুজিব শেখের পরিবারের কল্যাণে নিয়োজিত থেকে সে কাজ শুরু করেছে বিডিআর পিলখানা ম্যাসাকারের মধ্য দিয়ে। কারণ মুজিব পরিবারের স্বপ্ন ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে, মুজিব শেখের না, হাসিনা শেখ এবং ভারত, তাদের টার্গেট ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে যে কোনো মূল্যে ডিস্ট্রয় করে ভুটানি বানিয়ে দেওয়া। আমাদেরকে ভুটানি বানাবে, আমাদের সেনাবাহিনীকে ভুটানি বানিয়ে দিবে, ভ্যাটিকান সিটি বানিয়ে দিবে। অর্থাৎ আমাদের সেনাবাহিনী রাখার দরকার নেই। কি করেছে জেনারেল ওয়াকার? 17 বেঙ্গল থেকে দায়িত্ব নেয়ার পর থেকে আজ অবধি সে যেখানে এই দায়িত্ব পালন করেছে, প্রত্যেকটা দায়িত্ব পালন করা কালে সে দেশদ্রোহিতা করেছে, সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর মধ্যে ডিভিশন তৈরি করেছে। 57 জন অফিসারকে বিডিআর পিলখানায় হত্যার সাথে জেনারেল ওয়াকার হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। একটা কথা বলি, যে কোনো একটা স্পিওনাস টার্গেট, স্পিওনাস এজেন্সি অথবা যেটাকে বলে ইন্ডিয়ান ন্যাশনাল গার্ড এনএসজি, যারা বিডিআর পিলখানায় অংশগ্রহণ করেছিল, সেনাবাহিনী কু করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাই দিবে, এই স্বপ্নটা অনেকে দেখছে, এখনো অনেকে দেখতেছে যে সেনাবাহিনী কু করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাই দিবে। আচ্ছা আমি বুঝি না, সুখে থাকতে ভূতে গেলে একটা কথা আছে না, কি রে ভাই তোমরা তো ভালোই আছো, একটু পালাই বেড়াইতেছো, গর্থে লুকায় আছো, কি দরকার আছে রাজপথে এসে মার খাওয়া বলো? তোমরা কার জন্য কান্না করো? যে জুলাই আগস্টে এত এত মানুষকে হত্যা করছে তার জন্য? বাংলাদেশের মানুষ তো ভালোই আছে। বিগত 15 বছরে রমজান মাসে কখনো দ্রব্যমূল্যের দাম এত কম ছিল? আলুর দাম, পেঁয়াজের দাম, বেগুনের দাম, মরিচের দাম এত কম মেবি ছিল না কখনো, এই 15 বছর ছিল না। আর এবার তো কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাজার নিয়ে কথা বলতে হয় নাই যে তোমরা বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাই খাও, এটা বলতে হয় নাই। তাই কেউ প্রশ্ন করে না দ্রব্যমূল্যের দাম বেশি কেন। ওই তেলের দাম একটু বেশি, ওইটা মানুষ ভুলে যাচ্ছে কোথায় গিয়ে জানো? চিন্তা করতে কি মরিচের দাম এত কম, পেঁয়াজের দাম এত কম, তেল একটু বেশি থাকলে সমস্যা কি? ওটা না কোনো প্রশ্ন বাংলাদেশের জনগণ তুলতেছে না। সমস্যা তোমাদের, কারণ তোমরা শেখ হাসিনাকে ছাড়া কল্পনা করতে পারো না। তোমরা মনে করো যে আওয়ামী লীগই সব বাংলাদেশের, আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে, আওয়ামী লীগই সব, এই দেশটা আওয়ামী লীগের।
এই দেশটা শেখ মুজিবের নিজের লেখা, দলিল করা, এটা তোমরা মনে করো। সেনাবাহিনী কেন কু করবে? হ্যাঁ, আমি জানি তোমরা এরকম স্বপ্ন দেখবা আজকে 25 তারিখ চলে যায়। অনেকেই বলছিল 25 তারিখে দেশে আসবে, আজকে 25 তারিখ চলে যাচ্ছে, কালকে 26 তারিখ আসবে, এভাবে অনেক 25, 26 চলে যাবে, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ফেরা হবে না। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে না, আওয়ামী লীগের পুনর্বাসন সেটা তো হবেই না। হ্যাঁ, তো বিগত সময় অনেকগুলা দিন এখানে তো দেখলেন যে অনেকে অনেক কথা বলতেছে দেশের অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই মন্তব্য করতেছে, এবং সবার কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের মধ্যে খুবই খারাপ অবস্থা চলতেছে, রাজনৈতিক প্রেক্ষাপট, এবং এইগুলা নিয়ে কিন্তু আমাদের ডক্টর ইউনূস বলেন, সমন্বয়ক বলেন, তারা কিন্তু বলে যে আমরা আমাদের দেশের মধ্যে শান্তি চাই, আমরা আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই কিন্তু তারা বলে। অন্যদিকে সেনাপ্রধানও কিন্তু সে চাচ্ছে আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনতে, এবং সে কিন্তু প্রথম থেকেই আমাদের দেশটাকে রক্ষা করে আসছে, এখনও করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের থেকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটি তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।